এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মতুয়া এবং রাজবংশীদের কথা বলেছেন তারা তো ওই হিন্দু ক্যাটাগরির মধ্যেই পড়ছেন। এই মানুষগুলোর নাম যদি বাদ যায় তাহলে উত্তরে রাজবংশী আর এই দক্ষিণে কিছু অংশে মতুয়া, এই বিরাট যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকের একটা অংশ কিন্তু ডেফিনেটলি করে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের দিকে আছে। অন্তত বিগত যে ভোটের যে ফলাফল, সেই ফলাফল থেকে তা পরিষ্কার। এবার সেখান থেকে এদের নামই যদি বাদ যায় তাহলে তো আখেরে ক্ষতি রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের। আর এইটা ভেবেই আপনাদেরকে আগেই বলেছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজেপির তরফ থেকে সিএ ক্যাম্প করা হচ্ছে। আর আজকে এই মিছিলে পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওই সিএ ক্যাম্পে যেতে না। এই যে মতুয়া ভাইরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। খুব স্বাভাবিকভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে রাজনৈতিক পদক্ষেপ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা যেমন একটা দিক, ঠিক তার পাশাপাশি আমি ওই যে বললাম যে এসআইআর কিভাবে রাজ্যের শাসক দলকে বাড়তি অক্সিজেন দিচ্ছে। দেখুন, গত এক সপ্তাহের একটু বেশি সময় ধরেই বলা যেতে পারে যে এই রাজ্যে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে, আত্মহত্যার ঘটনা ঘটেছে। সেটা পানিহাটি হোক আর জামালপুরি হোক কিংবা উলুবেড়িয়া হোক, যেখানে এই ধরনের ঘটনা ঘটছে অদ্ভুতভাবে সেখান থেকেই অভিযোগ আসছে। রাজ্যের শাসক দলও একই অভিযোগ করছে যে ওই ব্যক্তি, অর্থাৎ যে আত্মঘাতী ব্যক্তি, নাকি আত্মহত্যার পথে চলে গেছেন এই কারণে না তার মধ্যে এসআইআর বা এনআরসি আতঙ্ক কাজ করছিল। একবার ভাবুন যে ন্যারেটিভটা কি সেট করা হচ্ছে। আর এই ন্যারেটিভটা কিন্তু বাড়তি অক্সিজেন জুগিয়ে দিচ্ছে রাজ্যের শাসক দলকে। খুব স্বাভাবিকভাবেই যেদিন থেকে বাংলায় এসআইআর ঘোষিত হয়েছে সেদিন থেকে ট্রামে, বাসে, ট্রেনে একই প্রশ্ন, নাম বাদ যাবে না তো, নাম বাদ যাবে না তো, আমার নামটা থাকবে তো। একটা আতঙ্ক, কোথাও চাপা অনিশ্চয়তা কাজ করছে। আর এই চাপা আতঙ্ক, চাপা অনিশ্চয়তাকেই কিন্তু রাজনৈতিক হাতিয়ার করছে রাজ্যের শাসক দল। যে শাসক দলের বিরুদ্ধে এতদিন পর্যন্ত বিরোধীরা নানা অভিযোগ করে এসছেন বিভিন্ন ইস্যুতে, সেই বিরোধীরা এখন সেই সমস্ত অভিযোগ ভুলে গেছেন। শাসক দলের এই এসআইআর আন্দোলন যে সংগঠিত করছেন তারা, বা এসআইআর অস্ত্র যে প্রয়োগ করছেন তা মোকাবেলা করতে তারা বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। খুব স্বাভাবিকভাবেই এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজ তীব্রভাবে কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন। কাগজ দেখাবো না বলে ফের একবার মন্তব্য করেছেন এবং সরাসরি केंद्रेर एजेंसीगुलोर दिकेও তোপ দেখেছেন। 20 साल में आप जो जीता, कौन वोट लेके जीता, कौन वोटर लिस्ट लेके जीता? बीजेपी सरकार। अगर ये लिस्ट झूठा है तो आपका सरकार भी झूठा है। देखान, बॉयज देखान, সবাইকে দেবেন না, একমাত্র যারা অফিশিয়াল বিএলও আছে তাদের দেবেন। এবার প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিকভাবে রাজ্যের শাসক দল যে পদক্ষেপ গ্রহণ করেছে সেই পদক্ষেপের মোকাবেলায় বিরোধীরা কি পদক্ষেপ নিচ্ছে? একটা তো তারা যা ভাবনা ভেবেছে সেই কারণে সিএ করছে, আর কি করছে? খুব স্বাভাবিকভাবে নির্বাচন যত এগিয়ে আসবে রাজ্যের শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলের এই টানাপোড়েন, এই উত্তেজনা বাড়তে থাকবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং বাংলার মানুষ এগুলো দেখতে দেখতে অভ্যস্ত। কিন্তু প্রতিবারই যে নির্বাচন আসে তার কিছু নতুন দিক থাকে, তার কিছু নতুন অধ্যায় থাকে, তার কিছু নতুন ইস্যু থাকে।
খুব স্বাভাবিকভাবেই আগামী 26-এর যে নির্বাচন আমাদের সামনে আসতে চলেছে, সেই নির্বাচনে ইস্যু কি তা এখনো নির্ধারণ করা না গেলেও খুব স্বাভাবিকভাবেই এসআইআর এই বিষয়টি যে একটা গুরুত্বপূর্ণ স্থান পেতে চলেছে এই বিষয়ে নতুন করে আমার বলার কোনো অপেক্ষা রাখি। শাসক দল ইতিমধ্যেই পথে নেমে পড়েছেন, দলনেত্রী পথে নেমে পড়েছেন। খুব স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হঠাৎ করেই কোনো ইস্যুতে পথে নামেন না। যে কোনো ইস্যুতে তার পথে নামার পেছনে অনেকগুলো ক্যালকুলেশন কাজ করে। একটু আগেই যেটা বলছিলাম যে এই এসআইআর রাজ্যের শাসক দলের কাছে ভিলেন নয়, বরং হাতিয়ার হয়ে যাচ্ছে, বাড়তি অক্সিজেন দিচ্ছে রাজ্যের শাসক দলকে আগামী 26-এর নির্বাচনের বৈতরণী পার করবার ক্ষেত্রে। যে শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল বিরোধীরা, সেই অভিযোগ ভুলে যেতে বসেছে এই এসআইআর এর কারণে। এসআইআর নিয়ে পাল্টা আক্রমণ। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মিছিল সংগঠিত হয়েছে শহর কলকাতায়, তার বিরোধিতাও করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি বলেছেন এক প্রকার যে বা যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তারা নাকি জামাতের সদস্য। কি বলেছেন শুনুন। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল আমি বলে গেলাম। আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে আসবে, এটা জামাতের মিছিল। বিরোধী দলনেতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পোস্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি যা বলছেন তা যদি আমরা একটু মিলিয়ে দেখার চেষ্টা করি, সেটা কি সঠিক? অর্থাৎ বিরোধী দলনেতা যা বলছেন তা কতটা সঠিক? তৃণমূল কংগ্রেসের আজকের যে মিছিল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে যে মিছিল, সে মিছিলে কে বা কারা ছিলেন? যারা ছিলেন তারা প্রত্যেকেই জামাত। সত্যিই কি তাই? সেখানে তো বৌদ্ধ ধর্মের লোককেও লক্ষ্য করা গেছে, হিন্দু ধর্মের লোককেও লক্ষ্য করা গেছে, মতুয়াদের লোককেও লক্ষ্য করা গেছে। তাহলে এই মতুয়া, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্মের মানুষেরা এরা প্রত্যেকেই কি জামাত? আমি জানি না আপনারা কিভাবে দেখবেন, কিন্তু এই ধরনের বক্তব্য যদি বিরোধী দলনেতার থেকে আসে তাহলে সেটা কাউন্টার, বিরোধীদের কাউন্টার করছে নাকি ড্যামেজ করছে, এই প্রশ্নটাও কিন্তু থাকে। শুভেন্দু অধিকারী আজকে শুধুমাত্র এই বক্তব্যই দিয়েছেন এমনটা নয়, তিনি আজকে একটি মিছিলও করেছেন। অর্থাৎ ওই যে বললাম, শাসক যেদিন মিছিল করছে বিরোধীরাও সেদিন মিছিল করছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেয়ানে শেয়ানে লড়াই চলছে। তবে শুভেন্দু অধিকারী কিসের ভিত্তিতে আজকে কোথায় মিছিল করছেন? তিনি মিছিল করছেন পানিহাটি এলাকায়। কেন? ওই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে এই মুহূর্তে এ বাংলায় যে একাধিক মৃত্যুগুলো সংঘটিত হয়েছে, বা যে মৃত্যুগুলো মূলত ওই আত্মহত্যার ঘটনা ঘটেছে, সেই আত্মহত্যার ঘটনার পেছনে পরিবারের লোক বলুন, রাজ্যের শাসক দল বলুন, এই এসআইআরকেই দায়ী করছে। সর্বপ্রথম যে ঘটনাটি সামনে আসে সেটা হচ্ছে এই পানিহাটি, এবং যে ওই সুসাইড নোট এই পানিহাটি কাণ্ডে ছিল, সেই সুসাইড নোট খোদ মুখ্যমন্ত্রী নিজে পোস্ট করেছিলেন এবং প্রশ্ন তুলেছিলেন কেন এসআইআরকে রাজ্যের বিরোধী রাজনৈতিক দল সবচেয়ে বড় হাতিয়ার করছিল জানেন? খেয়াল করে দেখুন, 2024-এর লোকসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের দিকে যদি আপনারা তাকান তাহলে দেখতে পাবেন বেশ কিছু বিধানসভায় খুব কম মার্জিনে তৃণমূল কংগ্রেস বেরিয়েছে। আবার বেশ কিছু লোকসভায়, যে লোকসভাগুলোতে তৃণমূল কংগ্রেস জিতেছে, তার মধ্যে বেশ কিছু বিধানসভায় আবার বিজেপি জিতে রয়েছে, কারণ 7টা করে বিধানসভায় একটা লোকসভা। এই অঙ্কটায় সব মিলিয়ে দেখা যাচ্ছিল যে 4 থেকে 5% ভোট
যদি ইধার কা উধার উধার কা ইধার হয় তাহলেই সমীকরণটা বদলে যেতে পারে।